বিদ্যুৎ বিতরণের 6 কোম্পানিকে বেসরকারি খাতে দিতে চায় সরকার। নীতিগত সম্মতি আছে প্রধানমন্ত্রীর, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে জামাত থেকে বহিষ্কার, শাস্তির দাবিতে নির্বাচনী এলাকায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ। বেসরকারি হজ প্যাকেজ ঘোষণায় সর্বোচ্চ 7,91,000 ও সর্বনিম্ন 5,13,000 টাকা নির্ধারণ, অনিয়ম নিয়ে হুঁশিয়ারি হাবের। হামে আরও 6 শিশুর মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু 800 ছাড়িয়েছে। 6 মাসে 42,000 রোগী শনাক্ত বাংলাদেশে, তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেখছিলেন সংবাদ শিরোনাম। দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় সরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রীরও নীতিগত সম্মতি আছে, এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর বিষয়ক এক সেমিনারে তিনি এই তথ্য জানান। আলোচনায় গ্যাস বিদ্যুতের সংকটের কারণে বিনিয়োগ ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। অন্যদিকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা নীতিমালা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি পণ্যের বাজার, আমদানি নির্ভরতায় সেটির নেতিবাচক ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকেও। জাতীয় দৈনিক বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর বিষয়ক আয়োজনে বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলেন, জ্বালানি নিরাপত্তা না থাকলে শিল্প খাতে বিনিয়োগ ও গতি আসবে না। বিদ্যুৎ জ্বালানিতে স্বচ্ছ নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। এনার্জি সিকিউরিটির জন্য সবচাইতে বড় 3টি সমস্যা, কিছুটা হুমকিও। এই 3টা হচ্ছে, প্রথমত দুর্নীতি, আন্তর্জাতিক বাজারের ফুয়েলের দাম কি সেটা না, কিন্তু সবচেয়ে বড় হুমকি হচ্ছে দুর্নীতি। দ্বিতীয়ত আমি বলবো অদক্ষতা, ইনএফিসিয়েন্সি, এবং তৃতীয়ত বলবো আমি নীতিগত পরিকল্পনার ঘাটতি। সোর্স ডাইভার্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখেছি মিডল ইস্টের বর্তমানে এই যুদ্ধের কারণে আমাদের টোটাল ডিপেন্ডেন্স অন মিডল ইস্ট গ্যাস, মিডল ইস্ট এলপিজি, মিডল ইস্ট অয়েল। আমাদের ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে আছে বিকজ ক্রুড আনতে পারছি না আমরা। আমাদের একটা চিন্তা ভাবনা করে আমাদের ফুয়েল মিক্স করে একটা নীতিমালা করতে হবে, যেটা রাজনৈতিক ঐক্যমতের দরকার আছে। আমরা চাই না সরকার পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তন চেঞ্জ হয়ে যেতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট হলো লং টার্ম কমিটমেন্ট, তাই ইনভেস্টররা চান এনার্জি সাপ্লাই, প্রাইসিং এবং পলিসি যেন স্টেবল এবং প্রেডিক্টেবল হয়। এনার্জি সিকিউরিটি শুধু এনার্জি সেক্টরের বিষয় নয়, এটা ইনভেস্টমেন্টের বিষয়, এক্সপোর্টের বিষয়, পাবলিক হেলথের বিষয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল কম্পিটিটিভনেসের ইস্যু। What is our bulk energy? Our bulk energy is the energy mix that we need, LPG, LNG, and all those bulk energy to drive our economy. Without this, economy তো চলবে না। আমরা যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছি বিভিন্ন স্কেলে, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংকস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, দে হ্যাভ ইনভেস্টেড হেভিলি অন দিস ইন্ডাস্ট্রি, বাট এটা নট অনলি দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ, the financial institutions, banks will be problem because they have provided fund. আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আমদানি নির্ভরতার পাশাপাশি ফ্যাসিস্ট সরকার সব সিস্টেমকে ভেঙে ফেলেছে। সংকট মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি এবং আমরা প্রতিনিয়ত আমরা এই এনার্জি সিকিউরিটি নিয়ে কাজ করছি। আমরা প্রায়ই আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাথে বসে সিকিউরিটি কিউ করা যায়, নানান অপশনস আমরা খুঁজছি, বাট ইট ইজ ডিফিকাল্ট। এনার্জি ইটসেলফ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। তারপর আবার আপনার ইরান আর ইসরায়েল যুদ্ধ আর একটা করে দিয়েছে। আপনারা ভয় পাবেন না, আমরা হ্যান্ডেল করছি এবং খুব ডেডিকেটেডলি অনেস্টলি হ্যান্ডেল করছি। আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। আমি প্রাইভেটাইজ করে দিতে চাই, প্রাইভেট কোম্পানি নিয়ে নেই। যেমন আপনি আমার পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে, আপনার দিল্লিতে আপনার মোস্ট প্রবাবলি আদানি। সো দে আর রানিং ভেরি ওয়েল। তা আমাদের এন্টারপ্রেনাররা পারবে না চালাতে এই সিস্টেমগুলোকে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকার বিনিয়োগ উপযোগী নীতিমালা করছে জানিয়ে মন্ত্রী বলেন দ্রুতই সৌর বিদ্যুতের উৎপাদন বাড়ানো হবে। আমরা যেটা পাচ্ছি যদিও রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 14,041 কোটি 21 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। নতুন প্রকল্পের 3টি ও সংশোধিত প্রকল্প 5টি। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানিয়েছেন, বেশ কিছু প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অসামান্য অবদান রয়েছে। তাই এই খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এ সময় দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রফতানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিটিএমএ নেতারা। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের জামাতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাতে ইসলামী। দলটির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্রের 62 নম্বর ধারায় এই সিদ্ধান্ত নিয়েছে জামাতে ইসলামী। সম্প্রতি গাজী নজরুলের সাথে রাজধানীর মগবাজারের একটি হোটেলে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। ওই ভিডিও প্রসঙ্গে প্রশ্নের জবাবে ঘটনার সত্যতা স্বীকার করেন নজরুল ইসলাম। ভিডিওর ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবেও দাবি করেন তিনি। এদিকে তরুণী সহ আটকের ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা 4 আসনের এমপি ও জামাত নেতা গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজ। বেলা 11টার দিকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশিক ইলাহি মুন্না, মহিলা দলের সভানেত্রী নূরজাহান পারভিন ঝর্ণা সহ অন্যান্যরা। বক্তারা বলেন, ইসলামের কথা বলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেবা না করে ধর্ষণের মতো ঘৃণ্য কাজ করেছে গাজী নজরুল। অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন প্রতিবাদকারীরা। এছাড়াও নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে তার কুশপুত্তলিকা দাহ করে সাধারণ মানুষ। সরকারি ঘোষণার পর এবার ঘোষণা এলো বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের। সর্বোচ্চ 7,91,000 এবং সর্বনিম্ন 5,13,554 টাকা নির্ধারণ করে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবার হজে প্যাকেজেই যুক্ত থাকবে কোরবানির খরচ। হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো এজেন্সি অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাব নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গেল মে মাসের শেষের দিকে পালিত হয়েছে এবছরের পবিত্র হজ। 2027 সালের হজের এখনো বেশ খানিকটা সময় বাকি থাকলেও হজ গমনেচ্ছুরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। তাই তো 2 মাসের কম সময়ের ব্যবধানে মঙ্গলবার ঘোষিত হয়েছে সরকারি হজ প্যাকেজের মূল্য। সরকারি ঘোষণার একদিন পরেই ঘোষিত হলো বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ, যেখানে ঘোষণা করা হয়েছে বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী এই 3 ক্যাটাগরির প্যাকেজ। হজের প্রশিক্ষণ, খাবার, কোরবানি এবং বাংলাদেশ ও সৌদি আরবের যাবতীয় সেবার খরচ যার অন্তর্ভুক্ত। 1 নম্বর হজ প্যাকেজ, বিশেষ হজ প্যাকেজ 7,91,060 টাকা 22 পয়সা। আর 2 নম্বর যেটা হজ প্যাকেজ, 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে 5,95,580 টাকা 28 পয়সা। এবছর কোরবানির অর্থ নোশক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় বেসরকারি মাধ্যমের প্যাকেজে কোরবানির অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, এবার পরোক্ষভাবে হজ প্যাকেজের খরচ বাড়লেও মুসল্লিদের জন্য রাখা হয়েছে বিশেষ সুযোগ সুবিধা। এজেন্সিগুলো প্রয়োজনে অতিরিক্ত আরও একটি প্যাকেজ তৈরি করতে পারবে বলে জানান হাব নেতারা। টোটাল মূল্য হিসাব করতে গেলে আপনাকে হজ প্যাকেজ মূল্য বেড়েছে, কিন্তু আগের তুলনা যদি আমরা করি এই হজ প্যাকেজের মূল্য কমেছে। হাব কর্তৃক যে প্যাকেজগুলো আমরা ঘোষণা করেছি এই প্যাকেজগুলো আমরা মনে করি অত্যন্ত সুন্দর এবং বাস্তব ভিত্তিক হয়েছে। এটি হজ যাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা এই প্যাকেজগুলো তৈরি করেছি। হজ ব্যবস্থাপনা নিয়ে অনিয়ম করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। আগে যে বিমান ভাড়াটি ছিল অন্যায্য ছিল, অনৈতিক ছিল, এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। বেসরকারি হজ প্যাকেজে এক সৌদি রিয়াল সমান 33 টাকা 20 পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের রেট পরিবর্তন আসলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে। সর্বনিম্ন প্যাকেজ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। হাম ও হাম উপসর্গে দেশে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 6 শিশুর। এ নিয়ে এই রোগে মোট মৃত্যু 800 ছাড়িয়েছে। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1037 শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিলেট ও খুলনা বিভাগে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 3 শিশুর। মারা যাওয়া 2 শিশুর মধ্যে একজন হবিগঞ্জের নবীগঞ্জ এবং অন্যজন জৈন্তাপুরের বাসিন্দা। তাদের একজনের মৃত্যু হয় সিলেট এমএজে ওসমানী মেডিকেলে, অন্যজনের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট 803 শিশুর মৃত্যু হয়েছে। মোট হাসপাতালে ভর্তি হয়েছে 1,03,078 জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে 99,294 জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। এদিকে বিশ্বে গত 6 মাসে হাম আক্রান্ত রোগীর সংখ্যা সবার উপরে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 42,000। বিশ্বজুড়ে হাম ও রুবেলা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভায় নিয়মিত যে প্রাথমিক উপাত্ত জমা হয়, সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে সেই তথ্য সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায় 6 মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের নাম শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ সময় দেশটিতে হামের উপসর্গের রোগী পাওয়া গেছে 26,607 জন। দেশে বছরের শুরুতে হঠাৎই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে 15 মার্চ থেকে দেশে হামের সন্দেহজনক রোগী পাওয়া গেছে 1,19,448 জন, আর 14,708 জনের হাম নিশ্চিত হওয়া গেছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 702 জনের, যার মধ্যে বেশিরভাগই শিশু। আজ 22 জুলাই 2024 সালের এই দিনে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে সরকারি চাকরিতে 93% মেধা ভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন স্বৈর সরকার। তবে তাতেও থামেনি ইন্টারনেট বিচ্ছিন্ন অবরুদ্ধ বাংলাদেশের গণ অভ্যুত্থানমুখী আন্দোলন। এই দিন স্বৈর সরকার বন্ধ করে দিয়েছিল বাংলাভিশন সহ 4টি বেসরকারি টেলিভিশনের সম্প্রচার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 2024 সালের 22 জুলাই দেশজুড়ে একটানা তৃতীয় দিনের মতো জারি ছিল কঠোর কারফিউ। 4 দিন ধরে সম্পূর্ণ বন্ধ দেশের ইন্টারনেট যোগাযোগ। অবস্থা বেগতিক দেখে কোটা সংস্কারে হাইকোর্টের রায় অনুসারে 93% মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্বৈর সরকার। রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। ব্লক রেডে দেশের বিভিন্ন স্থান থেকে এদিন বিএনপি জামাতের নেতাকর্মী সহ প্রায় 1,200 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মৃত্যু হয় অন্তত আরও 5 জন বিক্ষোভকারীর। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মানুষের চোখ ছিল টিভিতে। জনতা যাতে সঠিক তথ্য না পায় সেজন্য স্বৈর সরকার এদিন দুপুর 2টার সংবাদের আগে দ্বিতীয়বারের মতো 30 মিনিট সম্প্রচার বন্ধ করে দেয় বাংলাভিশন সহ আরও 3টি বেসরকারি চ্যানেলের। কারফিউর কারণে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমে যায়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। ব্যবসায়ীদের সাথে বৈঠকে আন্দোলন নিয়ন্ত্রণে আরও কঠোর অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন স্বৈরাচারী শেখ হাসিনা। বিএনপি জামাত এরা একসাথে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।
বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য $1 লাখ নগদ সহায়তা দিয়েছে চীন। বাংলাদেশ রেড ক্রিসেন্টের কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালামের কাছে এই অর্থ সহায়তা প্রদান করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। চীনের রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে বাংলাদেশে ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং কৃষি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগে বাংলাদেশের জনগণের কষ্টে চীনের জনগণও সমব্যথী বলে জানান তিনি। বলেন, এই অনুদান বাংলাদেশের জনগণের প্রতি চীনের সরকার ও জনগণের আন্তরিক উদ্বেগ এবং সংহতির বহিঃপ্রকাশ। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই দুর্যোগ বা সংকটে পড়েছে তখনই চীন সরকার সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম চীন সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীনের এই সহায়তার মাধ্যমে জরুরি খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয়, স্বাস্থ্যবিধি সামগ্রী এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে। চুয়াডাঙ্গায় টানা কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা ফসলের মাঠ। পানির নিচে নিমজ্জিত রয়েছে ধান, কলা ও পাট সহ বিভিন্ন মৌসুমী ফসল। ব্যাপক লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। এই মৌসুমে চাষের খরচই উঠবে না বলেও জানান তারা। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। বৃষ্টি অব্যাহত থাকলে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আলামিনের রিপোর্ট। এভাবেই পানির নিচে নিমজ্জিত রয়েছে চুয়াডাঙ্গার ফসলের মাঠ। টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টি, আর তাতেই লণ্ডভণ্ড কয়েক হাজার বিঘা ফসল। নিমিষেই ম্লান কৃষকের স্বপ্ন। পানির নিচে তলিয়ে গেছে ধান, কলা, পেঁপে, শিম, পাট সহ মৌসুমি ফসল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ধান, কলা ও আগাম জাতের শিমের। এই মৌসুমে ফসল চাষের খরচ উঠবে না, বরং ব্যাপক লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকের। ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনার দাবি তাদের। তো এই চাষ, এই সিম যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর সাথে আমাদের রয়েছে কলা, যে কলার ভয়ে একটু পানি হয়ে গেছে। এই কলা গাছের এই পানির কারণে এই কলা গাছও অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। একটা বিশাল একটা ক্ষতি। এই ক্ষতির যে কী দিয়ে পূর্ণ হবে তা ঠিক নেই। সার মাটিতে দাম, আমরা যে গরিব মানুষ, সরকার যাতে আমাদের পানের সহযোগিতা করে, যাতে আমাদের কিছু আমাদের পানে যাতে তাকায়, তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো। তাছাড়া ভাই আমাদের কিছু করার নাই। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। জেলা অফিস এবং উপজেলা অফিস থেকে আমরা সরজমিনে মাঠ পরিদর্শনের জন্য বের হই। বের হওয়ার পরে আমরা মোটামুটি প্রাথমিক পর্যায়ে আউশ 282 হেক্টর, আমন বীজতলা 28 হেক্টর, সবজি 266 হেক্টর এবং বিভিন্ন ফল বাগান 50 হেক্টর, মোট 626 হেক্টর জমি আমরা আক্রান্ত হিসেবে পাইছি। টানা বৃষ্টিতে মোট 626 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন ধানের বীজতলা ও আউশ ধান 310 হেক্টর এবং বিভিন্ন ধরনের সবজি ও ফল বাগান 316 হেক্টর। চলতি মৌসুমে ফসলের ক্ষয়ক্ষতিতে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গত কয়েকদিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার 7 গ্রামের প্রায় 20,000 মানুষ। রাস্তা, ঘরবাড়িতে পানি ঢুকে কৃত্রিম বন্যায় রূপ নিয়েছে। এতে করে শিশু থেকে শুরু করে অর্ধশতাধিক নারী পুরুষ ঠান্ডাজনিত ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। জলাবদ্ধতায় আটকা পড়ায় স্কুল ও মাদ্রাসায় যেতে পারছেন না শিক্ষার্থীরা। পানি নিষ্কাশনের সরকারি খালগুলো ইস্টউড সিটি নামের একটি আবাসন প্রকল্প ভরাট করে ফেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো, টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কোষাব, আইতলা ও ডুলুরদিয়া গ্রামে প্রায় 20,000 মানুষের বসবাস। এসব গ্রামের কৃষি জমিতে পানি নিষ্কাশনের জন্য ছোট বড় মিলিয়ে প্রায় 6টি খাল রয়েছে। একসময় এসব খাল দিয়ে বৃষ্টির পানি সরে যেত, কিন্তু বেশ কয়েক বছর ধরে ইস্টউড সিটি নামের একটি আবাসন প্রকল্প পানি নিষ্কাশনের সরকারি খালগুলো ভরাট করে দখলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃষ্টি হলেই পানি আটকে গিয়ে জলাবদ্ধতা তৈরি হয় এলাকাগুলোতে। ময়লা ও আবর্জনা যুক্ত এসব পানির কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষ। প্রতিবাদে নানা কর্মসূচিতেও উদ্ধার করা যায়নি খালগুলো। ইস্টউড সিটির অবৈধ জায়গায় বালু ফেলায় সব ভরে ফেলাইছে। এই জায়গায় আগে একটা পানির খাল ছিল, সেই খালটায় গদি ভরার কারণে পানি সব বাড়িতে উঠে পড়ে। বাচ্চা কাচ্চা আছে, তারা স্কুলে যায়, তারা এই
বৃষ্টি বাদলার মধ্যে তারা স্কুলেও যাইতে পারে না, রাস্তাঘাট একবারই তলায় যায়। আমাদের এমপি সাহেব যেন দেখা অতি তাড়াতাড়ি এই ভূমিদস্যু কামাল সাহেবের পদক্ষেপ নেয় এবং এই খাল অতি দ্রুত যেন পরিষ্কার করে। কোম্পানিরা বালু ফালানো জায়গায় পানি আটকে রয়েছে, হ্যাঁ পানির জলে সমস্যা। পুরা খাল ক্লিয়ার ছিল, যে এরকম ক্লিয়ার থাকতো তাহলে এই পানিগুলো জমা হইতো না। অবৈধ যে সিটি তাদের কারণে আজকে এই জলাবদ্ধতা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা সহ সরকারি খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। অপরিকল্পিত বালু ফেলার কারণে এই জলাবদ্ধতা আরও বেশি হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এই কোম্পানিগুলোকে আমরা চিহ্নিত করব এবং তারা তাদের অনুমোদন আছে কিনা বা অনুমোদন থাকলেও তারা ওই অনুমোদনের বাইরে গিয়ে এটাকে এক্সটেনশন করেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব এবং আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে অবৈধভাবে ভরাট করা খাল পুনরুদ্ধার, পানি নিষ্কাশনের পথ সচল এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সঙ্গে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করে থাকা স্থানীয় সরকার আইন 2009-এর 26 নম্বর ধারাটি কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এসজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের শিকার 4র্থ শ্রেণীর শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশ। গ্রেফতার করা হয়েছে 3 অপহরণকারীকে। জব্দ করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা। পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরবভাটা ইমাম আজম আবু হানিফা স্কুলের শিশু শিক্ষার্থী প্রতিদিনের মতোই স্কুলে যায়। স্কুল ছুটির শেষে দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুটির এক সহপাঠী জানায়, এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে তার বাবা হাসপাতালে ভর্তি আছেন বলে তাসকিনকে নিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম উদ্ধার অভিযান শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রাতভর অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ। টাঙ্গাইলে আলাদা 2টি হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল ভূঁইয়াপুরের নাজিরুল ইসলাম জিহাদ এবং দেলদুয়ার উপজেলার বৌনি গ্রামের সোহরাব হোসেন। মামলার বিবরণে জানা যায়, 2020 সালের 18 জুন ভূঁইয়াপুরের খাড়াবাড়ি গ্রামে আমপাড়া নিয়ে বিরোধের জেরে রাজীবকে হত্যা করা হয়। এদিকে দেলদুয়ারে মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার দায়ে আরেকটি মামলায় আসামি সোহরাবকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্পেশাল জজ আদালতের বিচারক। মামলার এজাহারে বলা হয়, 2021 সালের 5 মে রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়েছিলেন হাজেরা বেগম ও মেয়ে নাসরিন। সকালে বাড়ির পাশে পাট খেতে তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড়ার একটি 3তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি মেসে থাকতেন। পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরে উচ্ছ্বাস কর্মকারের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে মেসের অন্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। কমপক্ষে 3 দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বাস্তবায়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ধোবরা মুসলিমপুরে গাছের চারা রোপণ শেষে তিনি একথা বলেন।
জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বগুড়া জেলা ছাত্র দলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাত মাথায় গিয়ে শেষ হয়। এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ঋণের কিস্তি আদায়ের অভিযোগে খাগড়াছড়িতে কর্মরত এনজিও প্রতিনিধিদের নিয়ে জেলা এনজিও বিষয়ক জরুরি সমন্বয় সভা হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে বন্যা দুর্গত ঋণ গ্রহীতাদের জন্য 3 মাস কিস্তি আদায় স্থগিত রাখার সরকারি সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়। খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। গাইবান্ধা পলাশবাড়ির আলোচিত হরিদাস চন্দ্র দাসের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগীদের আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া উপজেলার প্রতারিত পরিবারের সদস্যরা। ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হরিদাসের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। সেই সাথে ফুলবাড়িয়া উপজেলার শতাধিক প্রতারিত পরিবারের ন্যায় বিচার নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে হেমায়েতপুরের স্থানীয় বাসিন্দারা। সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সাতক্ষীরার তালায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন 2026 অনুষ্ঠান হয়েছে। বেসরকারি সংগঠন ভূমিজ ফাউন্ডেশন ও অ্যাকশন এইডের আয়োজনে তালা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন হয়। অনুষ্ঠানে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম মোল্লার মেয়ে শিরিন আক্তার হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। নলছিটির বিজয় উল্লাস চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। সাভারের বাসিন্দাদের দুর্ভোগ বিবেচনায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সাভার পৌর এলাকার পূর্ব রাজাসনে ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। নিজ অর্থায়নে এই কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা নজরুল ইসলাম। এ সময় স্থানীয় বাসিন্দা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিদ্যুৎ বিতরণের 6 কোম্পানিকে বেসরকারি খাতে দিতে চায় সরকার, নীতিগত সম্মতি আছে প্রধানমন্ত্রীর, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে জামাত থেকে বহিষ্কার, শাস্তির দাবিতে নির্বাচনী এলাকায় বিক্ষোভ, পুষ্পোত্তলিকা দাহ। বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, সর্বোচ্চ 7,91,000 ও সর্বনিম্ন 5,13,000 টাকা নির্ধারণ, অনিয়ম নিয়ে হুঁশিয়ারি হাবের। হামে আরো 6 শিশুর মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু 800 ছাড়িয়েছে। 6 মাসে 42,000 রোগী শনাক্ত বাংলাদেশে, তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।